১৯১৯ সাল প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা একটা বিভ্রান্ত পৃথিবী যখন নতুন করে বাঁচার মানে খুঁজছিল, ঠিক তখনই ওই চরম হতাশার মধ্যে ৪ জন মানুষ চিন্তার জগতেই বিশাল এক ভূমিকম্প নিয়ে এলেন। হ্যাঁ, চিন্তার জগতে একটা রীতিমতো বিপ্লব বলা যায়। একদম। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমনই একটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথম শুনলে মনে হতে পারে এটা তো স্রেফ ইতিহাসের পাতা থেকে উঠে আসা কোনো গল্প, কিন্তু একটু গভীরে গেলেই দেখা যায় এটা আমাদের বর্তমান সময়ের অনিশ্চয়তা, একাকিত্ব আর এই যে প্রযুক্তির আগ্রাসন, এগুলোর সাথে ভীষণভাবে মিলে যায়। আর আজকের সোর্স মেটেরিয়ালটা কিন্তু দারুণ। ওলফ্রাম আইলেনবার্গারের লেখা টাইম অফ দ্য ম্যাজিশিয়ানস নামের একটা অসাধারণ বই। হ্যাঁ, বইটা সত্যিই চমৎকার। একটু বলে রাখি, ওলফ্রাম আইলেনবার্গার হলেন একজন সমকালীন জার্মান দার্শনিক এবং লেখক। তিনি ১৯২০ দশকের সেই বৌদ্ধিক জাগরণকে খুব সুনিপুণভাবে এই বইয়ে তুলে ধরেছেন। আসলে তার লেখার ধরনটাই এমন যে মনে হয় যেন আমরা সেই সময় ফিরে গেছি। ঠিক। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের মিশন হল এটা দেখা যে কিভাবে ৪ জন প্রবাদ প্রতিম দার্শনিক মার্টিন হাইডেগার, আর্নস্ট ক্যাসিরর, লুডভিগ উইটগেনস্টাইন এবং ওয়াল্টার বেঞ্জামিন বিশ্বযুদ্ধের পর মানুষের চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিলেন। একদম পারফেক্ট সময় আমরা এটা নিয়ে বসলাম। তবে এই ৪ জন দার্শনিকের চিন্তার জগতে ঢোকার আগে আমাদের একটু পিছন ফিরে তাকাতে হবে। পেছনের প্রেক্ষাপটটা জানা দরকার, তাই না? একদম। বুঝতে হবে যে ঠিক কেন ১৯২০ দশকে এই নতুন দর্শনের তীব্র প্রয়োজন দেখা দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ শুধু যে শহর বা অর্থনীতি ধ্বংস করেছিল তা কিন্তু নয়, এটা মানুষের মানসিক জগতেও একটা বিশাল আঘাত এনেছিল। মানুষের বিশ্বাসের জায়গাটা নড়ে গিয়েছিল। ঠিক তাই। এনলাইটেনমেন্ট বা জ্ঞানদীপ্তির যুগ থেকে মানুষের একটা বদ্ধমূল ধারণা ছিল যে মানুষের যুক্তি আর বিজ্ঞান দিয়ে পৃথিবীর সব সমস্যার সমাধান করা সম্ভব। মানুষ ভেবেছিল তারা ক্রমশ একটা নিখুঁত সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু বিশ্বযুদ্ধের ভয়াবহতা, ওই ট্রেঞ্চের ভেতরে নরক যন্ত্রণা, বিষাক্ত মাস্টার্ড গ্যাস আর মেশিন গানের নির্বিচার হত্যাকাণ্ড, এই সব কিছু মানুষের সেই যুক্তিবাদী কাঠামোর উপর বিশ্বাসকে আক্ষরিক অর্থে ভেঙে চুরমার করে দেয়। বাপরে! বিজ্ঞান মানুষকে বাঁচানোর বদলে ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ারে পরিণত হয়েছিল। আর সে সময় জার্মানির ভাইমার প্রজাতন্ত্রের অবস্থাও খুব অদ্ভুত ছিল। একদিকে সিনেমা, রেডিও বা গাড়ির মতো আধুনিক প্রযুক্তির ছড়াছড়ি, অন্যদিকে চরম দারিদ্র্য আর রাজনৈতিক অস্থিরতা। সমাজ বুঝতে পারছিল না ভবিষ্যৎ তাদের জন্য কি নিয়ে আসছে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা মাথায় রাখা সত্যিই খুব জরুরি, কারণ চারপাশের এই চরম অস্থিতিশীলতার মধ্যে দর্শনের জগৎ কিভাবে আড়াআড়ি ২ ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল সেটা একটা ঘটনা থেকে খুব পরিষ্কার বোঝা যায়। আপনি কি ১৯২৯ সালে সেই বিখ্যাত ডাভোস বিতর্কের কথা বলছেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। সুইজারল্যান্ডের ডাভোসের সেই ডাভোস ডিসপিউট, এই বিতর্কে মুখোমুখি হয়েছিলেন সে সময়ের ২ জন দিকপাল। একদিকে ছিলেন আর্নস্ট ক্যাসিরার আর অন্যদিকে তরুণ মার্টিন হাইডেগার। দুজনের ব্যাকগ্রাউন্ড কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। একদম। ক্যাসিরার ছিলেন একজন প্রতিষ্ঠিত অধ্যাপক, অত্যন্ত পরিশীলিত একজন মানবতাবাদী। তার মতে মানুষ তার সংস্কৃতি, শিল্প, ভাষা আর বিজ্ঞানের মাধ্যমে নিজের নশ্বরতাকে জয় করে। আর হাইডেগার, তিনি তো ছিলেন একেবারে অন্য মেরুর মানুষ। দর্শনের জগতের এক বিদ্রোহী চরিত্র বলা যায় তাকে। সেটাই তো। আপনি শুনলে অবাক হবেন, সেই বিতর্কের আগের দিন ডিনারে প্রথাগত স্যুটের বদলে তিনি রীতিমতো স্কি করার পোশাক পরে হাজির হয়েছিলেন। স্কি করার পোশাক ডিনারে? হ্যাঁ, হাইডেগারের মতে এই সংস্কৃতি বা নীতিবোধ হল এক ধরনের ভ্রম। তিনি বিশ্বাস করতেন মানুষকে তার মৃত্যু ভয় আর অস্তিত্বের শূন্যতার মুখোমুখি দাঁড়াতে হবে, তবে মানুষ একটা অথেন্টিক বা খাঁটি জীবন যাপন করতে পারবে। হাইডেগারের এই স্কি পোশাক পরে আসার বিষয়টা কিন্তু স্রেফ একটা সস্তা চমক ছিল না, এটা ছিল তার দর্শনেরই একটা রূঢ় প্রতীকী রূপ। তিনি প্রথাগত আরামদায়ক বুর্জুয়া জীবনকে প্রত্যাখ্যান করতে চেয়েছিলেন। একদম তাই। এই ডাভোস বিতর্ক আসলে তৎকালীন জার্মানির ২ বিপরীতমুখী মানসিকতারই প্রতিফলন। ক্যাসিলার যেখানে সংস্কৃতির উপর ভরসা রাখছেন, হাইডেগার সেখানে বলছেন যে মৃত্যু ভয়ই হল মানব জীবনের একমাত্র ধ্রুবক সত্য। আচ্ছা, আমার কাছে ব্যাপারটা একটা চমৎকার উপমার মতো মনে হচ্ছে। ক্যাসিরা যেন একজন সুদক্ষ স্থপতি, যিনি মানুষকে বাইরের বিপদ থেকে বাঁচানোর জন্য একটা সুন্দর বাড়ি বানাচ্ছেন।
সংস্কৃতির বাড়ি। দারুণ বলেছেন। আর হাইডেগার? হাইডেগার হলেন সেই হার্ডকোর সার্ভাইভালিস্ট, যিনি মানুষকে ধাক্কা দিয়ে সেই আরামদায়ক বাড়ি থেকে কনকনে ঠান্ডার ঝড়ের মধ্যে ফেলে দিচ্ছেন। বলছেন, বাইরে বেরিয়ে ঝড়ের মুখোমুখি দাঁড়াও। তবেই বেঁচে থাকার আসল অর্থ বুঝতে পারবে। হ্যাঁ, কিন্তু এখানেই আমার একটা বড় খটকা লাগছে। হাইডেগার মানুষকে সবসময় মৃত্যুর মুখোমুখি হতে বলছেন, আরাম ছাড়তে বলছেন, অথচ তিনি তো নিজেই ব্ল্যাক ফরেস্টে চমৎকার ছুটি কাটাতেন, নিয়মিত স্কি করতেন আর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক খ্যাতিও দারুণ উপভোগ করতেন। হ্যাঁ, এই বিষয়টা সত্যি ভাবার মতো। তাই না? মানে তার কথায় আর কাজে একটা বিরাট অমিল ছিল না? সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজে তো বেশ আরামেই ছিলেন। এটা কি এক ধরনের দার্শনিক বিলাসিতা নয়? এটা একটা খুব সূক্ষ্ম আর জরুরি প্রশ্ন। হাইডেগারের ব্যক্তিগত জীবন আর তার দর্শনের মধ্যে যে একটা প্রবল বৈপরীত্য ছিল, তার সত্যি অস্বীকার করার উপায় নেই। তো এই স্ববিরোধিতা সত্ত্বেও তার দর্শন এত জনপ্রিয় হলো কেন? এর উত্তর লুকিয়ে আছে তার দেওয়া দাসাইন বা মানব অস্তিত্বের ধারণার মধ্যে। হাইডেগার মনে করতেন আমাদের প্রতিদিনের জীবনটা কাটে এক ধরনের ঘোরের মধ্যে। মানে আমরা সমাজের নিয়মে যন্ত্রের মতো চলি, পড়াশোনা, চাকরি, কেনাকাটা। ঠিক, এই স্বয়ংক্রিয়ভাবে বেঁচে থাকা, একে তিনি বলতেন অন্যদের ইচ্ছে মতো চলা। তার মতে আমাদের অস্তিত্বের মূল শর্তই হল আমাদের সসীমতা। আমরা প্রত্যেকে একদিন মারা যাব। এবং সেই মৃত্যুটা একান্তই আমার নিজের, কেউ আমার হয়ে মারা যাবে না। একদম। এই চরম সত্যটাকে এড়িয়ে না গিয়ে যখন আমরা সরাসরি মেনে নিই, বুঝতে পারি যে সময় সীমিত, তখনই আমাদের ভেতরের ঘোরটা কেটে যায়, তখনই আমরা স্বাধীন হই। একেই তিনি অথেন্টিসিটি বা খাঁটি অস্তিত্ব বলেছেন। ও আচ্ছা, এবার বুঝতে পারছি। তিনি নিজে কতটা খাঁটি ছিলেন সেটা বিতর্কের বিষয় হতে পারে, কিন্তু তার এই ধারণাটা তৎকালীন জার্মান তরুণদের মধ্যে প্রবল আলোড়ন তুলেছিল। হ্যাঁ, বিশেষ করে যুদ্ধফেরত তরুণদের কাছে। যারা ট্রেঞ্চে বসে প্রতিদিন মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে, তাদের কাছে ক্যাসিরারের ওই সংস্কৃতি আমাদের বাঁচাবে কথাগুলো খুব একটা বাস্তব মনে হয়নি। তারা একটা খাঁটি জীবনের খোঁজ করছিল। এবং হাইডেগারের দর্শন তাদের সেই হতাশাটাকে একটা জোরালো ভাষা দিয়েছিল। কিন্তু ক্যাসিরার আর হাইডেগার যখন জীবন আর মৃত্যু নিয়ে তর্ক করছেন, তখন আরেকজন মানুষ সম্পূর্ণ ভিন্ন জায়গা থেকে একটা প্রশ্ন তুললেন। কে তিনি? লুডভিগ উইটগেনস্টাইন। তিনি প্রশ্ন করলেন যে এই যে আপনারা জীবন মৃত্যু নিয়ে এত বড় বড় কথা বলছেন, এগুলো নিয়ে আদৌ কি কোনো কথা বলা সম্ভব? ভাষার কি সেই ক্ষমতা আছে? ভিটগেনস্টাইনের জীবনের গল্পটা তো ভীষণ কৌতূহলোদ্দীপক। তিনি তো ইউরোপের অন্যতম ধনী পরিবারের সন্তান ছিলেন, তাই না? হ্যাঁ, তাদের সম্পদকে আজকের দিনের বড় বড় টেক বিলিয়নিয়ারদের সাথে তুলনা করা যায়। অথচ যুদ্ধের বহাবহতায় তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে ফিরে এসে নিজের অঢেল সম্পত্তি ভাই বোনদের বিলিয়ে দিলেন। তাই নাকি? পুরো সম্পত্তি বিলিয়ে দিলেন? হ্যাঁ, শুধু তাই নয়, যুদ্ধের ট্রেঞ্চে বসে কামানের গোলার শব্দের মধ্যে তিনি লিখে ফেললেন ট্র্যাক্টাটোস নামের একটা জটিল বই, আর দাবি করলেন যে দর্শনের সব সমস্যার চিরস্থায়ী সমাধান হয়ে গেছে। বাপরে! একজন মানুষ ট্রেঞ্চে বসে অঙ্কের মতো জটিল একটা বই লিখে দাবি করছেন দর্শনের আর দরকার নেই। ভাবতেই অবাক লাগে। কিন্তু বইটার মূল বিষয়টা আসলে কী ছিল? বাইরে থেকে পাগলামি মনে হলেও এর পেছনে একটা নিশ্ছিদ্র যৌক্তিক প্রক্রিয়া ছিল। উইটগেনস্টাইনের কাছে মনে হয়েছিল যুদ্ধের ওই চরম বাস্তবতার সামনে বসে আত্মার প্রকৃতি বা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আলোচনা করাটা ভিত্তিহীন। তাহলে ভাষা দিয়ে আমরা কি প্রকাশ করতে পারি? তার মতে ভাষা কেবল সেই জিনিসগুলোকেই প্রকাশ করতে পারে যার অস্তিত্ব ভৌত পৃথিবীতে আছে, মানে বৈজ্ঞানিক বা বস্তুগত সত্য। যেমন ধরুন, আপনি বলতে পারেন টেবিলের উপর একটা আপেল আছে। কারণ এর একটা ভৌত রূপ আছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক, কিন্তু জীবনের অর্থ, মৃত্যু, নৈতিকতা বা সৌন্দর্য এগুলো এই ভৌত সীমানার বাইরে। তাই ভাষার মাধ্যমে এগুলো প্রকাশ করা লজিক্যালি অসম্ভব। তার মানে উইটগেনস্টাইন বলতে চাইছিলেন দর্শনের আসল সমস্যাগুলো আসলে ভাষার সমস্যা। একদম তাই। তার সেই বিখ্যাত উক্তিটা এখানে খুব প্রাসঙ্গিক। যে বিষয়ে কথা বলা যায় না, সে বিষয়ে নীরব থাকাই শ্রেয়। মানে একটা বই লিখে দর্শনের ইতি টেনে দিয়ে তিনি কিনা চলে গেলেন অস্ট্রিয়ার এক গণ্ডগ্রামে সাধারণ স্কুল শিক্ষক হতে, কারণ তার আর কিছু বলার ছিল না। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন জাগছে। বলুন। উইটগেনস্টাইন যদি মনে করেন ভাষার মাধ্যমে জীবনের অর্থ প্রকাশ করা অসম্ভব, তবে কি এই দর্শন মানুষকে আরও বেশি একাকী করে দেয় না? আমি বইটাতে একটা চমৎকার উপমার কথা পড়ছিলাম, কাঁচের বয়ামে বন্দি মাছি। হ্যাঁ, উইটগেনস্টাইনের খুব প্রিয় একটা উপমা।
মাছিটা বারবার কাচের দেওয়ালে ধাক্কা খায় কারণ সে বুঝতে পারে না যে দেওয়াল ভেদ করে বাইরে যাওয়া সম্ভব নয়। এই উপমাটা তো চরম হতাশার আর বিচ্ছিন্নতার একটা চিত্র তুলে ধরে। হতাশা আর বিচ্ছিন্নতার তো বটেই, তবে এটা ভাষার সীমাবদ্ধতা সম্পর্কে তার গভীর উপলব্ধিরও প্রমাণ। আমরা যদি একটু আধুনিক প্রেক্ষাপটে চিন্তা করি, দেখবেন ইন্টারনেটে যখন মানুষ ধর্ম বা নৈতিকতা নিয়ে তুমুল তর্কে মেতে ওঠে, তারা আসলে কেউ কারো কথা শুনে না। তারা শুধু নিজ নিজ কাচের দেওয়ালে ধাক্কা খায়। ঠিক বলেছেন, কারণ এই গভীর বিষয়গুলো নিয়ে তর্ক করার জন্য ভাষা খুব দুর্বল একটা মাধ্যম। ক্যাসিরার যেখানে ভাষাকে মানুষের ব্যক্তিত্ব গঠনের মূল চাবিকাঠি মনে করতেন, উইটগেনস্টাইন সেখানে ভাষাকে কেবল একটা যান্ত্রিক হাতিয়ার হিসাবেই দেখেছেন। তার মতে জীবনের অর্থ কোনো থিওরি দিয়ে বোঝা যায় না, এটা অনুভবের বিষয়। নীরবতার মাধ্যমেই বোঝা সম্ভব। একদম তাই। তাহলে এই পুরো বিষয়টার সারমর্ম কি দাঁড়ালো? হাইডেগারের দর্শনের মতো সবসময় ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হওয়া সাধারণ মানুষের জন্য কঠিন, আবার উইটগেনস্টাইনের মতো একদম নীরব থাকাও সম্ভব না। তাহলে মানুষ সত্য জানবে কিভাবে? আর এখানেই আমাদের আলোচনায় প্রবেশ করছেন ওয়াল্টার বেঞ্জামিন। তার ধারণা ছিল আগের সবার চেয়ে একেবারে ভিন্ন। তিনি জোর দিয়েছিলেন দৈনন্দিন জীবনের পর্যবেক্ষণের ওপর। বেঞ্জামিনের জীবনযাত্রাটাও বেশ অদ্ভুত আর আজকের দিনের সাথে ভীষণ প্রাসঙ্গিক। তিনি তো চিরকাল অর্থাভাবে ভুগেছেন। হ্যাঁ, বর্তমান সময়ের যারা ফ্রিল্যান্সিং করেন বা গিগ ইকোনমিতে কাজ করেন, তাদের অনিশ্চিত জীবনের সাথে বেঞ্জামিনের একটা দারুণ মিল পাওয়া যায়। বার্লিনে ধনী পরিবারের সন্তান হয়েও একাডেমিক দর্শনের বদলে মুক্তচিন্তার পথে হাঁটায় তার আর্থিক সহায়তা বন্ধ হয়ে যায়। কিন্তু এই বোহিমিয়ান লাইফস্টাইলই তাকে সমাজের একজন তীক্ষ্ণ পর্যবেক্ষক হতে সাহায্য করেছিল। ঠিক। তিনি বিশ্বাস করতেন, সত্যকে কেবল ঘরের ভেতর বসে চিন্তা করে পাওয়া যায় না। আমাদের চারপাশের জগৎকে গভীরভাবে পর্যবেক্ষণের মাধ্যমেই বৃহত্তর সত্য উদ্ঘাটিত হয়। তার লাইফস্টাইলটা সত্যি কৌতূহল জাগায়। সামান্য টাকা দিয়ে তিনি প্যারিসের ক্যাফেতে সময় কাটাতেন আর প্রচুর বিরল বই কিনতেন। ইতালিতে এক কমিউনিস্ট থিয়েটার ডিরেক্টরের প্রভাবে তিনি পুঁজিবাদের একজন কট্টর সমালোচক হয়ে ওঠেন। তার একটা অসমাপ্ত কাজ আছে প্যাসেজেস নামে। সেখানে তিনি প্যারিসের শপিং আর্কিডগুলোকে আধুনিকতার বস্তুবাদী রূপ হিসেবে তুলে ধরেছেন। কিন্তু আমার প্রশ্ন হল, রাস্তার ধারের শপিং আর্কেড পর্যবেক্ষণ করাকে কি আসলেই দর্শন বলা যায়? এটা তো স্রেফ সমাজবিজ্ঞান মনে হচ্ছে। প্রথম দেখায় এমনটা মনে হওয়াই স্বাভাবিক, কিন্তু বেঞ্জামিন মনে করতেন, যখন আমরা কোনো শিল্পকর্ম বা বস্তুকে পর্যবেক্ষণ করি, তখন একটা মিথস্ক্রিয়া ঘটে। প্যারিসের সেই আর্কিডগুলো ছিল আধুনিক যুগের প্রথম শপিং মল। সেখানে জিনিসপত্র এমনভাবে সাজানো থাকত যেন সেগুলো জাদুকরী বস্তু। ও আচ্ছা, তার মানে আধুনিক পুঁজিবাদ মানুষকে এমন এক ঘোরের মধ্যে ফেলে দিয়েছে যেখানে মানুষ পণ্যকে দেবতার মতো পুজো করতে শুরু করেছে। একদম তাই। বিজ্ঞান যেখানে জোর করে সত্য বের করতে চায়, বেঞ্জামিনের কাছে সত্য হলো একটা উন্মোচন। চারপাশের সাধারণ জিনিসগুলোকে, যেমন একটা পুরনো খেলনা বা রাস্তার ধারের সাইনবোর্ডকে যদি আমরা মনোযোগ দিয়ে দেখি, তবে সেই বস্তুটাই ওই যুগের চরিত্র তুলে ধরবে। এটা তো আমাদের যারা শুনছেন বা দেখছেন তাদের জন্য একটা চমৎকার চিন্তার প্র্যাকটিস হতে পারে, নিজেদের প্রতিদিনের জীবনকে একটু দূর থেকে পর্যবেক্ষণ করা। হ্যাঁ, এই গভীরভাবে দেখার মাধ্যমেই পুঁজিবাদের জাদুকরী ঘোরটা কেটে যায়। দারুণ একটা কনসেপ্ট। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো, নিজেদের এই ভিন্ন ভিন্ন দর্শন নিয়ে এগোতে গিয়ে তারা ইতিহাসের দুটি বিশাল চ্যালেঞ্জের মুখে পড়েন। প্রথমটি হলো আধুনিক বিজ্ঞানের জয়জয়কার, আর দ্বিতীয়টি হলো ৩০-এর দশকের চরমপন্থী রাজনীতি। বিজ্ঞানের প্রতি তাদের অবিশ্বাসটা বেশ কৌতূহলোদ্দীপক। ক্যাসিরা ছাড়া বাকি তিনজনই বিজ্ঞানকে খুব অবিশ্বাসের চোখে দেখতেন। হাইডেগার তো মনে করতেন বিজ্ঞান মানুষকে যন্ত্র বানিয়ে ফেলে, তাই না? হ্যাঁ, তার মতে বিজ্ঞান মানুষকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। বেঞ্জামিনও মনে করতেন বিজ্ঞান প্রকৃতির রহস্য ভেদ করতে গিয়ে মানুষকে পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। আর উইটগেনস্টাইন? তিনি কেন বিজ্ঞানকে অবিশ্বাস করলেন? উইটগেনস্টাইন মনে করতেন বিজ্ঞানের ক্ষমতা খুব সীমিত। বিজ্ঞান জীবনকে সহজ করতে পারে, কিন্তু জীবনের অর্থ বা সুখের মতো মৌলিক প্রশ্নের উত্তর দিতে পারে না। এর প্রমাণ হল ভিয়েনায় নিজের বোনের জন্য তার ডিজাইন করা একটা বাড়ি। বাড়িটা কেমন ছিল? একেবারে নিখুঁত জ্যামিতিক কিউব, কোনো কারুকাজ নেই, চরম যৌক্তিক, কিন্তু ভেতরে একদম ফাঁকা আর একাকী। কোনো উষ্ণতা ছিল না। ক্যাসিরা ছিলেন একমাত্র ব্যতিক্রম যিনি বিজ্ঞানকে মানবজাতির মুক্তির হাতিয়ার হিসেবে দেখতেন।
বিজ্ঞানের ব্যাপারে তো বুঝলাম, কিন্তু রাজনীতির ক্ষেত্রে তাদের অবস্থান ছিল আরও বেশি নাটকীয় আর ট্র্যাজিক। হ্যাঁ, আর এখানে বলে রাখি আমরা কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে ঐতিহাসিক সত্যগুলো তুলে ধরছি, কোনো পক্ষ নিচ্ছি না। অবশ্যই যখন জার্মানির ভাইমার প্রজাতন্ত্র গভীর সংকটে, ক্যাসিরা তখন গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু নাৎসিদের ভয় তাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়। আর হাইডেগারের বিষয়টা তো দর্শনের ইতিহাসের সবচেয়ে বড় বিতর্ক। তিনি নিজে নাৎসি পার্টিতে যোগ দিয়েছিলেন। সেটাই তো অবাক করার মতো। যিনি খাঁটি অস্তিত্বের কথা বললেন, তিনি কিভাবে এমন একটা রাজনৈতিক স্রোতে গা ভাসালেন? অনেকে মনে করেন তিনি হয়তো ভেবেছিলেন নাৎসিজমের মাধ্যমে জার্মান জাতি তাদের আত্মপরিচয় ফিরে পাবে। কিন্তু এটা নিঃসন্দেহে তার নিজের দর্শনের সাথে একটা বিশাল আপোষ ছিল। বেঞ্জামিনের রাজনৈতিক জীবনটাও তো খুব মর্মান্তিক। কমিউনিজমের দিকে ঝুঁকেছিলেন আর শেষে নাৎসিদের হাত থেকে পালানোর সময় আত্মহত্যা করেন। হ্যাঁ, মাত্র ৪৮ বছর বয়সে। আর উইটগেনস্টাইন রাজনীতি থেকে সবসময় দূরে থেকে ইংল্যান্ডে চলে যান। এই পুরো ঐতিহাসিক চিত্রটা দেখলে মনের মধ্যে একটা গভীর বিষাদ কাজ করে। এত বড় মাপের চিন্তাবিদরা ইতিহাসের এই ট্র্যাজেডির সামনে এত অসহায় হয়ে পড়লেন কেন? তাদের উচ্চমার্গের দর্শন কি বাস্তব সংকটে কোনো কাজেই এলো না? প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক। হ্যাঁ, তারা হয়তো ব্যক্তি হিসাবে ইতিহাসের গতিপথ বদলাতে পারেননি, কিন্তু তারা দর্শনের কম্পাসটাকে একেবারে নতুন করে সেট করেছিলেন। যুক্তি আর প্রযুক্তিই যে সব নয়, সেটা তারা শিখিয়েছেন। তাদের সেই কম্পাস আজও আমাদের মনস্তত্ত্ব বুঝতে সাহায্য করছে। আসলেই তাই। আজকের এই গভীর বিশ্লেষণের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন মূল পয়েন্টগুলোর একটা দ্রুত সারসংক্ষেপ করে নিই। আমরা দেখলাম ক্যাসিরারের মানবতাবাদ, যেখানে সংস্কৃতি রক্ষা কবচ। দেখলাম হাইডেগারের অস্তিত্বের সংকট, যেখানে মৃত্যুকে স্বীকার করেই খাঁটি জীবন পাওয়া যায়। উইটগেনস্টাইনের যৌক্তিক নীরবতা আর ভাষার কাঁচের বয়ামের ধারণা। আর সবশেষে বেঞ্জামিনের গভীর পর্যবেক্ষণ, যেখানে সাধারণ বস্তুর মধ্যেও যুগের সত্য লুকিয়ে থাকে। এই মতপার্থক্যগুলোই আসলে দর্শনের আসল সৌন্দর্য। চমৎকার বলেছেন। এই রোমাঞ্চকর বৌদ্ধিক যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। যারা আমাদের এই ভিডিওগুলো পছন্দ করছেন, তারা কিন্তু অবশ্যই ইংলিশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদম, আপনাদের সাপোর্ট আমাদের আরও নতুন বিষয় নিয়ে আসতে উৎসাহ যোগাবে। তবে বিদায় নেওয়ার ঠিক আগে একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। প্রথম বিশ্বযুদ্ধের ওই ডামাডোলে এই ৪ জন মানুষের অস্তিত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন। আজ যদি তারা বেঁচে থাকতেন, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে আমরা সবাই কানেক্টেড কিন্তু ভীষণ একা, তারা আমাদের বাঁচাতে কোনো নতুন দর্শনের জন্ম দিতেন? এই প্রশ্নটা ভবিষ্যতের জন্য উন্মুক্ত রইল।